আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে হোন্ডা এডিভি 160 সিসি আমার এই বাইকটি নিয়ে বের হয়ে গিয়েছি। যদিও ভিডিও অনেক শেক করছে, কারণ এই ভিডিওটি আমি করছি হচ্ছে কি মোবাইলের মাধ্যমে। আমার যে মোবাইল হোল্ডারটা ওটার সাথে মোবাইল লাগিয়ে জাস্ট ভিডিওটা করে আর কি দেখছি যে কেমন ভিডিওটা আসছে, কিন্তু দেখলাম যে ভিডিওটা অনেক শেক করছে। যাই হোক, যেহেতু ভিডিও শুরু করে দিয়েছি তো ভিডিওটি আমি কমপ্লিট করব, এরপরে নেক্সট টাইমে আরও ক্লিয়ার ভিশনে আপনাদের সাথে ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। তো আমরা এখন একটু ঘুরে আসব, সেটা হচ্ছে একটু সিটি রাইড দিব। বনানী থেকে কালচি হয়ে আবার মিরপুরের দিকে চলে আসব। তো আমরা এখন বর্তমানে মিরপুর শেওড়াপাড়াতে আছি। তো শেওড়াপাড়া থেকে আমরা জাহাঙ্গীর গেট, মানে পুরাতন যে এয়ারপোর্ট, ওখান থেকে জাহাঙ্গীর গেট হয়ে বনানী হয়ে তারপরে ওই যে ফ্লাইওভারটা, বনানীর ফ্লাইওভার দিয়ে কালচির ভিতরে ঢুকে আবার মিরপুরে চলে আসবো। এটাই হচ্ছে কি প্ল্যান, এবং এরই মাঝে আপনাদের সাথে কিছুটা আড্ডা দেওয়ার চেষ্টা করব, আর টুকিটাকি হোন্ডা এডিবির কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা ভিডিওটি কন্টিনিউ করি। তো হোন্ডা এডিভি নিয়ে আমি কয়েকদিন আগে একটি ফুল স্পেসিফিকেশন রিভিউ দিয়েছিলাম, রোদের মধ্যে। সেই রোদে পুড়ে 300 ফিটে গিয়ে রিভিউ দিয়ে এসেছিলাম, কিন্তু অনেকেই আমি দেখলাম যে আমি হাইটের কথা বলেছি যে 5 ফিট 7-এর নিচে হলে এই বাইকটি, যেহেতু অনেক ওয়েট বেশি, সেই সাথে নিজের ওয়েট সব মিলিয়ে অনেকখানি ওয়েট হয়ে যায়। হালকা একটু গর্তে যদি পাটা পড়ে যায় বা হালকা একটু ডাউন সাইডে যদি পাটা পড়ে যায়, তখন গ্রাউন্ডে পা না পেয়ে পড়ে যাওয়ার একটি সম্ভাবনা থাকে। যেটা আমি বলেছিলাম যে 5 ফিট 7-এর নিচে যে লোকই হোক এই বাইকটি রাইড করা অনেকটা টাফ, বিশেষ করে সিটি রোডে কিন্তু রাস্তাঘাট ভালো থাকে না, উঁচু নিচু থাকে। ওই সময় কিন্তু অনেক সময় হয় কি, যেহেতু অনেক জ্যাম থাকে রাস্তায়, যে জন্য ব্রেক করার প্রয়োজন পড়ে। ওই সময় যদি একটু কম হাইটের লোক থাকে, যেমন 5 ফিট থেকে 5 ফিট 6-এর মধ্যে যত লোক আছে, তো এদের হবে কি পাটা মাটিতে ওইভাবে পড়বে না, হ্যাঁ, পাটা লিন করে তারপরে মাটিতে টাচ খাওয়াতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু আরও আপনার যখন গর্তে পাটা পড়ে যাবে, তখন বাইকটা নিয়ে কিন্তু অটোমেটিক সে পড়েই যাবে, কারণ বাইকের ওয়েট হচ্ছে 141 কেজি। সেই সাথে যে লোকটা চালাচ্ছে তার ওয়েট অ্যাড হবে, এছাড়াও যদি পিছনে কাউকে নেয় তার ওয়েট অ্যাড হবে। সুতরাং বুঝতেই পারছেন। আর এছাড়া কিন্তু আপনারা ইচ্ছা করলে কিনতে পারেন, সেটা আপনাদের বিষয়। আমি সতর্ক করার জন্য ভিডিওটা করেছি। এখন যদি আপনারা না মনে করেন যে না আপনারা পড়বেন না, সেটা আপনাদের ব্যাপার। এত দামি বাইক যদি আপনারা নিয়ে পড়ে যান, সেটা আপনাদেরই লস হবে, এবং পড়ে গেলে শুধু বাইকটাই ক্ষতি হবে না, আপনার নিজেরও কিন্তু ক্ষতি হবে। যাই হোক, তারপরেও যদি আপনারা মনে করেন যে হ্যাঁ 5 ফিট থেকে 5 ফিট 5 যারা আছে তারা যদি হোন্ডা এডিভি কিনতে চান, বলবো যে গো ফর ইট। যদি আপনাদের মনে হয় যে পড়বে না, তাহলে কিনে ফেলতে পারেন। তবে আমি শিওর যে আপনারা 100 পড়ে যাবে না। হাইট যদি কম হয়, হোন্ডা এডিভি চালানোটা খুবই ডেঞ্জারাস, ঠিক আছে। তো এরপরে আমি খুবই রোদে যেহেতু স্পেসিফিকেশনটি করেছি হোন্ডা এডিভির, তো অনেক কিছু পয়েন্ট আমি মিস করে ফেলেছি, যেমন HSTC। অনেকে আমাকে বলছেন যে HSTC বিষয়টা আপনি কেন বললেন না। HSTC এখন আমি পরিষ্কার করে দিচ্ছি। আসলে আমি সেই সময় ভিডিওতে বলে দিয়েছিলাম যে এত রোদে কিন্তু আমি অনেক কথা মিস করে গিয়েছি। প্রচুর রোদের তাপ ছিল ওই সময়, আপনারা দেখেছেন যে 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। তো বুঝতেই পারছেন কতটা রোদের তাপটা কতটা ছিল। তো যাই হোক, এখন বলছি HSTC মানে হচ্ছে গিয়ে হোন্ডা সিলেক্টেবল টর্ক কন্ট্রোল। আপনারা অনেকে জেনে থাকবেন যে চায়না যে এডিবি স্কুটারগুলো আছে, সেগুলো হচ্ছে গিয়ে এই ফাংশনটা আছে। হোন্ডার পরিভাষায় বলা হয় হোন্ডা সিলেক্টেবল টর্ক কন্ট্রোল। চাইনিজ যে এডিবি আছে, সেই এডিবি তারা বলে হচ্ছে গিয়ে ট্রাকশন কন্ট্রোল। তো একই আর কি, হোন্ডা সিলেক্টেবল টর্ক কন্ট্রোল, এটা হোন্ডা নাম দিয়েছে, এবং ট্রাকশন কন্ট্রোল সবই এক আসলে। এখন আমি বলে দিই যে ট্রাকশন কন্ট্রোল বা টর্ক কন্ট্রোল, এটা দিয়ে কী উপকারে আসবে আপনাদের। অনেক কাদা মাটিতে রাইড করে থাকেন, পাহাড়ে রাইড করে থাকেন, বা অনেক খারাপ রাস্তায় রাইড করে থাকেন, সেখানে হয় কি অনেক কাদা থাকে, ওই সময় বাইকের চাকা স্কিড করে। হ্যাঁ, স্কিড করলে হয় কি জানেন, আপনার দুইটা চাকা, ওই পিছনের চাকা যেহেতু পিছনের সাথে ইঞ্জিন কানেক্টেড, পিছনটা জোরে করে, তো সামনেরটা কিন্তু পুশ করে না ওইভাবে। তো সেক্ষেত্রে আপনার কিন্তু বাইকটা নিয়ে পড়ে যাওয়ার একটা বিশাল সম্ভাবনা থাকে। আর টর্ক কন্ট্রোলটা যদি এনেবল করা থাকে, তাহলে হবে কি আপনার দুইটা চাকা সমানভাবে ঘুরবে, মানে সামনের চাকার পরিমাপই
পিছনের চাকাটা ঘুরবে আর কি। পিছনের চাকাটা জোরে ঘুরবে না, যেটাতে করে আপনারা পড়ে যাবেন না, মানে অত স্পিডে কিন্তু বাইকটা চলবে না। ওই যে সময় আপনারা আনব্যালেন্সড অবস্থায় বাইকটা থাকবে ওই সময় কিন্তু দুইটা চাকা সমানভাবে ঘুরবে। এটা হচ্ছে গিয়ে হোন্ডা সিলেক্টেবল টর্ক কন্ট্রোল অথবা ট্রাকশন কন্ট্রোল, যেভাবেই বলুক না কেন। আমার কাছে জানতে চাচ্ছিলেন যে হোন্ডা এডিভি নিয়ে লং ট্যুরে কেমন মাইলেজ পাওয়া যাবে। হোন্ডা এডিভি নিয়ে মাইলেজ আপনারা ইচ্ছে করলেই যদি খুব সুন্দরভাবে চালান, বেশি টানাটানি না করেন, তাহলে অনায়াসে 48 থেকে 50 প্লাস আপনারা মাইলেজ পাবেন, কোনো সন্দেহ নেই। হোন্ডার জিনিসে কিন্তু অলওয়েজ আপনার মাইলেজের দিকটা খুব তারা দেখে থাকে, মানে মাইলেজ যাতে আপনাদের জন্য ভালো হয় সেভাবেই কিন্তু এই হোন্ডাগুলো তৈরি করা হয়। হোন্ডার যত বাইক আছে, তো মাইলেজের জন্য হোন্ডা বেস্ট আমি বলবো। এবং এই বাইক নিয়ে চললে হবে কি, আপনাদের কোনো সাউন্ড আসবে না, এক্সেস নয়েজ যেমন আমি পছন্দ করি না, অনেকেই আছে যে এক্সেস নয়েজ কিন্তু বাইক থেকে আসলে সেটা পছন্দ করেন না। তো এই হোন্ডা এডিভি চালালে আপনার এক্সেস কোনো নয়েজ আসবে না এবং আপনারা খুব সুন্দরভাবে এই বাইকটি রাইড করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, প্রচুর জ্যামের মধ্যে আমি চালিয়ে যাচ্ছি, তারপরও কিছুটা স্কিপ করে যাচ্ছি, যেহেতু জ্যাম জট তেমন একটা ভালো লাগবে না, আমি কিছুটা স্কিপ করব জ্যাম, এবং জ্যাম স্কিপ করে ভিডিওটি আমি সাজাবো ওইভাবে। ভিউয়ার্স, হোন্ডা এডিভির ব্যাপারে আমি আরও কিছু বলে নিচ্ছি। সেটা হচ্ছে হোন্ডা এডিভিতে আমি বলে দিয়েছিলাম সামনেরটা হচ্ছে গিয়ে ডিস্ক প্লাস এবিএস এবং পিছনেরটা হচ্ছে গিয়ে অনলি ডিস্ক, যেটাতে অনেকে বলছেন যে অন্যান্য চাইনিজ ব্র্যান্ডের বাইকগুলোতে তো ডুয়েল চ্যানেল এবিএস আছে, হোন্ডা এডিভির মতো এত দামি একটি বাইকে কেন ডুয়েল চ্যানেল এবিএস করেনি। ভিউয়ার্স, এই বিষয়টি আমি বলে দিচ্ছি। হোন্ডা এডিভি কিন্তু বানিয়েছে এটা হচ্ছে কি লং ট্যুরের জন্য, সেখানে পাহাড় থাকবে, তারপরে খারাপ রাস্তা থাকবে, পিচ্ছিল রাস্তা থাকবে, সব কিছুর জন্য এরা মেজারমেন্ট করে এই বাইকটি বানিয়েছে। এটা কিন্তু প্রচুর R&D করা হয়। আপনারা জেনে থাকবেন অনেকে যে একটি বাইক যখন বাজারে লঞ্চ করে প্রচুর পরিমাণে R&D করা হয় এবং R&D করেই কিন্তু এই বাইকটি লঞ্চ করা হয় ইউজারদের জন্য, ইউজার ফ্রেন্ডলি যেভাবে ভালো হয়, এটার জন্য কিন্তু হোন্ডা সিঙ্গেল চ্যানেল এবিএস এই বাইকটিতে রেখেছে, ডুয়েল চ্যানেল এবিএস রাখেনি। কারণ ডুয়েল চ্যানেল এবিএস হলে অনেক সময় বাইকটা স্কিড করে, অনেক সময় দেখা গিয়েছে যে বাইকটা স্কিড করে। সে কারণে আপনাদের কোনো এবিএস বন্ধ করার কোনো প্রয়োজন নাই, জাস্ট আপনি চালাবেন এবং খারাপ রাস্তা থেকে বা পিচ্ছিল রাস্তা থেকে অনায়াসে কিন্তু এটা আপনাকে নিয়ে যাবে আর কি সেফলি। তো হোন্ডা আসলে কিন্তু খুব ভালো একটি বাইক, যাদের বাজেট আছে মোটামুটি আমি মনে করি তারা হোন্ডা কিনতে পারেন। হোন্ডা বাইকগুলো কিন্তু খুবই ইউজার ফ্রেন্ডলি হয়ে থাকে সব দিক থেকে, সাউন্ড বলেন, তারপরে সব কিছুর দিক থেকে, লংজিবিলিটি বলেন, রিলায়েবিলিটি বলেন, এভরিথিং। এর আগের যে ভিডিওটি আপনাদেরকে দিয়েছিলাম সেটাতে আমি বলেছিলাম যে হোন্ডার পার্ট কেমন অ্যাভেলেবিলিটি বা পার্টসের প্রাইস বেশি না কম, বিষয়টি এখন একটু ক্লিয়ার করে দিচ্ছি। হোন্ডা এডিভি পার্টস অবশ্যই অ্যাভেলেবেল আছে, যারা ইম্পোর্ট করে নিয়ে আসেন। আমি মোটোমোশনের নাম বলেছি, মোটোমোশনে কিন্তু বাইকটা করে কি ইম্পোর্ট করে নিয়ে আসেন তারা। তো ইম্পোর্ট করে নিয়ে যখন আসেন তারা কিন্তু পার্টসও কিন্তু নিয়ে আসেন সাথে সাথে তাদের কাছ থেকে কিন্তু আপনারা অনায়াসে বাইকের পার্টস পেয়ে যাবেন। এবং এই বাইকের পার্টসের দাম কেমন সেটাও আপনাদের জানতে চাওয়া বা আপনাদের জিজ্ঞাসা যে এই বাইকটির পার্টসের প্রাইসটা কেমন। হোন্ডা এডিভির পার্টসের প্রাইস তুলনামূলক বেশি, এটাই স্বাভাবিক, যেহেতু ইন্দোনেশিয়া থেকে এই পার্টসগুলো নিয়ে আসতে হয় আর কি ইম্পোর্ট করে, সেক্ষেত্রে পার্টসের প্রাইস বেশি। কিন্তু হোন্ডা এমন একটা বাইক যেটাতে যদি আপনারা খুব সুন্দরভাবে রাইড করেন বা অ্যাক্সিডেন্ট ছাড়া যদি রাইড করেন, তাহলে হোন্ডা এডিভিতে এক্সেস কোনো পার্টসের আপনাদের কোনো প্রয়োজন নেই। আপনারা খুব সহজেই এই হোন্ডা এডিভি দিয়ে দীর্ঘদিন চালিয়ে আরামসে রাইড করে যেতে পারবেন। শুধু ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবেন আর নির্দিষ্ট সময় পর এয়ার ফিল্টারটা চেঞ্জ করবেন। এছাড়া ওই নির্দিষ্ট সময় পর স্পার্ক প্লাগটা চেঞ্জ করবেন। এছাড়া হোন্ডা এডিভিতে তেমন কোনো কাজ নেই। খুব সহজেই আপনারা হোন্ডা এডিভি নিয়ে দীর্ঘ দিন চালাতে পারবেন, লং ট্যুর করতে পারবেন। শুধু একটা দিকে আপনাদের নজর রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে বাইকটা যাতে কোনোভাবে হাত থেকে না পড়ে যায়, খুব অ্যাক্সিডেন্ট যাতে না হয়। আশেপাশে লুকিং গ্লাসে অবশ্যই খেয়াল করবেন, আপনার স্পিড লিমিটেড স্পিডে রাখবেন এবং টানাটানি করবেন না। বাইক টানাটানি করলে বাইকের কিন্তু কন্ট্রোল থাকে না, ঠিক আছে। আর পিছনে আশেপাশে দেখবেন যে কোনো সিএনজি আছে কিনা বা অটোরিকশা আছে কিনা, বাস আছে কিনা, এগুলো খেয়াল করবেন। খেয়াল করে যদি তারা ওভারটেক করতে চায় বা অনেক আজকাল ভাড়া বাইক যারা চালায় এরাও খুব তাড়াহুড়া থাকে এদের মধ্যে, তো এদেরকে যেতে দিবেন। তাহলে আশা করি যে আপনাদের বাইকে কোনো সমস্যা হবে না বা অ্যাক্সিডেন্ট কোনো ইস্যু হবে না। ভিউয়ার্স, প্রচুর পরিমাণ শেক করছে, কিছু করার নেই আসলে, মোবাইল দিয়ে যেহেতু ভিডিও করছি কিছুই করার নেই। এটা যদি আমি অ্যাকশন ক্যামেরা দিয়ে যদি এই মাউন্টের মধ্যে লাগাতাম তাহলে ভিডিওটা শেক করতো না, কারণ অ্যাকশন ক্যামেরার মধ্যে স্টেবিলাইজার থাকে, যে জন্য আপনার শেকও করে না।
ঠিক আছে, গিম্বেলের মতো ফাংশন থাকে। বাইক শেক করছে, তারপরেও চিন্তা করলাম যেহেতু ভিডিওটি করেই ফেলেছি, কন্টিনিউ শেষ করি, আপনাদের সাথে কন্টিনিউ কথা বলবো। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সর্বোচ্চ স্পিড বেশি একটা তুলিনি, কিন্তু 60, 65, 70 এর মধ্যেই কিন্তু থেকেছি। কারণ আমি সবসময় আমার যে টার্গেটটা থাকে সেটা হচ্ছে গিয়ে বাইক আমার হাতে কন্ট্রোলে থাকতে হবে। বাইক কন্ট্রোলে রেখে আমি সবসময় বাইকটি রাইড করার চেষ্টা করি, এবং এক্সেস স্পিড আমি কখনোই পছন্দ করি না, এবং এক্সেস হর্নও আমি কখনো দিই না। এই বাইকটা কিন্তু 5,50,000 টাকা দিয়ে বাইকটি আপনাদের ক্রয় করতে হবে। সুতরাং বুঝতেই পারছেন যে বিশাল অ্যামাউন্ট এই বাইকের পিছনে ইনভেস্ট করতে হয়, যে জন্য চালাতেও ওইভাবে হয়, যেহেতু এই বাইকটি যদি একবার হাত থেকে পড়ে যায় আপনার বাইকে, কিন্তু বাইকটি আর ভালো থাকবে না। সব কিছু বিবেচনা করে আপনার বাইকটি রাইড করতে হবে সুন্দরভাবে, যাতে করে বাইকটি দিয়ে আপনি দীর্ঘদিন বাইকটি রাইড করতে পারেন আর কি, খুব আরামের সাথে, হ্যাসেল ফ্রি আমি বলবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব একটা স্পিড তুলছি না, খুবই লিমিটেড স্পিডের মধ্যে যাচ্ছি। আজকে মোটামুটি রাশ ছিল, আপনারা দেখতে পাচ্ছেন বনানীতে প্রচুর পরিমাণে গাড়ির রাশ ছিল। যেহেতু আমি আজকে বেরি হয়েছিলাম যে আজকে দেখি একটু মোবাইলটা মাউন্ট করে ট্যুরের ভিডিও আপনাদেরকে দেওয়া যায় কিনা, যদিও শর্ট ট্যুর, সিটি ট্যুর আপনাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু এই ভিডিওটি করেছি। প্রচুর পরিমাণে আজকে জ্যাম রাস্তায়, বেরো হয়েছে বিকেলের দিকে, যেহেতু দুপুরের দিকে প্রচুর পরিমাণে রোদ থাকে, রোদের জন্য ভিডিও করা কিন্তু অনেকটাই টাফ হয়ে যায়। তো এর আগে যে ভিডিওটি করেছি প্রচুর রোদ ছিল, 300 ফিটে গিয়ে ভিডিও করেছিলাম, প্রচুর পরিমাণ রোদ ছিল, সেই অবস্থায়ও কিন্তু ভিডিওটা কমপ্লিট করে তারপর আপনাদের মাঝে উপহার দিয়েছি। যাই হোক, অনেক কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, যেমন আমি হাইটের বিষয়ে বলেছি, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় আমি বলবো। যদি আপনারা মনে করেন যে হ্যাঁ আমি 5 ফিট থেকে 5 ফিট 5-এর মধ্যে আছি, আমি পড়বো না, বাইককে আমি কিনবই, তা আপনারা কিনতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। আপনারা যদি বাইক থেকে পড়ে যান সেটা তো আমার কিছুই না সেখানে। আমি শুধু আপনাদেরকে সতর্ক করলাম, যদি আপনারা মানেন তো মানবেন, না মানলে আপনাদের মতো কিনবেন, অসুবিধা নাই। তো এবারে আসি বাইকটির প্রাইস নিয়ে। প্রাইস যদিও এর আগে বলে দিয়েছিলাম, তারপরে আরও একটু ক্লিয়ার করে আপনাদেরকে প্রাইসটি বলে দিচ্ছি। এই বাইকটির প্রাইস হচ্ছে বর্তমানে যদি আপনারা কেনেন 5,27,000 টাকা। এটা হচ্ছে গিয়ে মোটোমোশন থেকে আপনারা ক্রয় করলে এই অফারটি পাবেন। এবং যদি কাগজ করান, অবশ্যই কাগজ করতে হবে, যদির কথা না, অবশ্যই কাগজ করতে হবে। কাগজ ছাড়া কিন্তু বাইক চালাতে পারবেন না। পুলিশ যদি একবার ধরে তাহলে কিন্তু বাইকটা রেকারে নিয়ে তাদের পুলিশ স্টেশনে আটকিয়ে রাখবে, ঠিক আছে? তো কাগজ তো করতেই হবে, সেটা আপনি 2 বছরের করেন বা 10 বছরের করেন। 2 বছরের যদি করেন তাহলে 18,000 টাকা আপনাদের কাছ থেকে নিবে, এবং 10 বছরের করলে 28,000 টাকা আপনার কাছ থেকে নিবে। সিম্পল হিসাব, আশা করছি বুঝতে পেরেছেন। তো 5,27,000 টাকা প্লাস অনেকে টাকা পয়সা থাকে না, তারা 2 বছরের করে 18,000 টাকা যোগ করেন, যেটা হয় সেটা, এবং যদি 10 বছর করেন 28,000 যোগ করবেন 5,27,000-এর সাথে। এই হচ্ছে গিয়ে টোটাল বাইকের প্রাইস, এবং কতদিনের বাইকের কাগজটা হাতে পাবেন। তারপরে একটু স্লো ছিল, তো যে জন্য আমি কাগজটা 1 সপ্তাহের মধ্যে পাইনি, জাস্ট 9 দিন, হ্যাঁ 9 দিনের মতো সময় লেগেছে আমার। 9 দিনের পর কিন্তু আমি এই পেপারস পেয়ে গিয়েছি। আমি 10 বছরের কাগজ করেছি, যেহেতু আমি এই বাইকটি কখনোই হাতছাড়া করব না। আমার এই বাইকটি কিন্তু অনেক দিনের ফেভারিট, একটি স্বপ্নের একটি বাইক ছিল। তো এই বাইকটি ক্রয় করার পিছনে আমার একটাই কারণ, সেটা হচ্ছে কি আমি দীর্ঘদিন এই বাইকটি রাইড করব। এর আগে কিন্তু আমি অনেক ধরনের বাইক চালিয়েছি, সেটা হচ্ছে হোন্ডা হর্নেট, হোন্ডা এক্সব্লেড, এগুলো কিন্তু সব নিজে কিনে আমি চালিয়েছি। কারণ কোনোদিন মানুষের বাইক চেয়ে কিন্তু চালাইনি, নিজে কিনে তারপরে বাইক অলওয়েজ আমি রাইড করেছি। এরপরে যেটা কিনেছি সেটা হচ্ছে গিয়ে 13 জিপি। এটা হচ্ছে গিয়ে বনানীতে এদের শোরুম। তো 13 জিপি আসলে বেশি দিন চালাতে পারিনি, কারণ 13 জিপি ঝুঁকে পড়ে কিনেছি। তো ঝুঁকের মধ্যে কোনো কিছু কাজ করলে সেটা ভালো হয় না, ঝুঁকে পড়ে কিনেছি, যে জন্য 13 জিপি নুয়ে চালাতে হাতে প্রচুর পরিমাণ ব্যথা করতো, আর অনেক সাউন্ড, এত বিকট লাউড সাউন্ড আসতো, কান একদম ধরে যেত, আর হাত প্রচুর ব্যথা করতো, জ্যামের মধ্যে খুবই অসহ্য লাগতো। সব মিলিয়ে চালাতে একটা আজাব ফিল হতো আর কি। 13 জিপি চালাতে বিশাল আজাব ফিল হতো। আর এছাড়াও বাইকের তো টুকটাক সমস্যা ছিলই। তো সব মিলিয়ে বাইকটি একদম নামেমাত্র প্রাইসে সেল করে দিয়েছি। এরপর যেটা কিনেছি সেটা হচ্ছে গিয়ে হিরো মায়েস্ট্রো। 13 জিপির আগে একটা বাইক ছিল, যেটা দিয়ে আমি প্রথমে অফিসে যাতায়াত করতাম, সেটা হচ্ছে প্রথম বাইকটা, সেটা হচ্ছে গিয়ে হোন্ডা ড্রিম নিও। এটা কিনেছিলাম। তো এটা অনেক দিন চালিয়েছি ভিউয়ার্স, এটা চালিয়ে মোটামুটি হাতটা ক্লিয়ার করেছি। তারপর এটা আমার এক ভাইকে আমি দিয়ে দিয়েছি। তারপর তো বললাম হোন্ডা হর্নেট কিনেছি, তারপর হোন্ডা এক্সব্লেড কিনেছি। তো হোন্ডা এক্সব্লেড কেনার পর 13 জিবি কিনেছি। 13 জিবি সেল করে দেওয়ার পরে, মানে এগুলো সব সেল করে দেওয়ার পরে তারপরে কিনেছি হচ্ছে গিয়ে হিরো
মাইস্ট্রো। তো হিরো মাইস্ট্রো যখন আমি কিনেছি তখনই কিন্তু স্কুটারের মজা আমি পেয়ে গেছি। তখন কিন্তু বাইকের প্রতি আর আমার কোনো ইচ্ছাই ছিল না, কারণ স্কুটারের যে সুবিধা, আপনার সিটের নিচে যথেষ্ট স্পেস থাকে, তারপরে অটো গিয়ার, আপনার কোনো হ্যাসেল থাকে না। তো সব মিলিয়ে স্কুটার কিন্তু সবচাইতে মজার একটি বাহন আমি বলবো। তো স্কুটার কিনলে হয় কি, আপনার খুব সুন্দরভাবে সিটের নিচে অনেক কিছু নিয়ে তারপরে বেড়ানো যায় আর কি, কোনো কিছু হারানোর চান্স নেই, আপনার হ্যাসেল থাকে না কোনো। এটার জন্য স্কুটারটা আমার ফেভারিট হয়ে গিয়েছে যখনই আমি হিরো মাইস্ট্রোটা কিনেছিলাম। তো হিরো মাইস্ট্রো নিয়ে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি সেই হিরো মাইস্ট্রো নিয়ে ঢাকা থেকে কক্সবাজার রওনা দিয়েছি এবং কক্সবাজার গিয়ে পৌঁছিয়ে ঘোরাফেরা করে আবার কিন্তু হিরো মাইস্ট্রো নিয়ে ঢাকায় চলে এসেছি। তো অনেকেই বিশ্বাস করে না যে এত কম সিসির বাইক কীভাবে আপনি গেলেন এত কম সিসির বাইক নিয়ে লং ট্যুরে। বিষয়টা হলো গিয়ে ভিউয়ার্স, আমার ইচ্ছা ছিল যে একটি লং ট্যুর দিব বাইক নিয়ে, যেহেতু ওই সময় আমার স্কুটারটাই ছিল, অন্যগুলো আমি বিক্রি করে দিয়েছি যা বাইক ছিল। তো যে কারণে আমি মাইস্ট্রো নিয়েই আমি লং ট্যুরে গিয়েছি। তবে মাইস্ট্রোতে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে এটার সাসপেনশনটা কিন্তু খুবই খারাপ। মাইস্ট্রোর সাসপেনশনটা আমি খুবই প্যারায় পড়েছি, আমার একদম ব্যাক ব্যথা হয়ে গিয়েছিল। যেটা যত কম দামি স্কুটার আপনারা কিনবেন, প্রত্যেকটা স্কুটারে কিন্তু এই সমস্যাটা আপনারা পড়বেন, ব্যাক ব্যথা হয়ে যাবে। এরপরে আমি যেটা কিনেছি ওটা ওই কক্সবাজার থেকে ট্যুর করে আসার পরে ওটা আমি সেল করে দিয়েছি। এরপরে আমি কিনেছি হচ্ছে কি টিভিএস এন্টর্ক। তো টিভিএস এন্টর্কটা আমি চালিয়েছি প্রায় 5800 কিলোমিটার। তো 5800 কিলোমিটার পরে বা এর আগেই আমি বলবো যে ওই টিভিএস এন্টর্কটা নিয়ে আমার ফিডব্যাক যদি আমি বলি আপনাদেরকে, সেটা হচ্ছে গিয়ে মিশ্র ফিডব্যাক। যেমন এটার ইঞ্জিনটা আমার খুব ভালো লেগেছে, অপরদিকে এটার যে স্টার্ট করার সাউন্ডটা আমার কাছে বেশি একটা ভালো লাগেনি। কারণ আপনারা জেনে থাকবেন বা আমি ভিডিওতে সবসময় বলে থাকি যে আমি লাউড সাউন্ড কখনোই পছন্দ করি না। আমি সবসময় চাই যে একদম মিনিমাম একটা সাউন্ড আসবে বাইক থেকে স্টার্ট করার পরে। তো এই জন্য আমি ওইটার প্রতি অতটা সন্তুষ্ট ছিলাম না। সেই সাথে এন্টর্কের যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে ব্রেক। সামনের ব্রেকটা হচ্ছে ডিস্ক এবং পিছনেরটা হচ্ছে গিয়ে ড্রাম ব্রেক, যে জন্য ব্রেক করলে সামনের ব্রেকটা কিন্তু চেপে ধরে, চাকাটা চেপে ধরলে হয় অনেক সময় স্কিড করে পড়ে যাওয়ার একটি সম্ভাবনা থাকে। এরকমের আমার সাথে একবার হয়েছে। মেট্রো রেলের যে উত্তরের যে একটা গোলচত্বর আছে, বিশাল গোলচত্বর, ওখানে ইমার্জেন্সি ব্রেক করতে হয়েছে, কারণ সামনে ছিল একটা অটোরিকশা, ও হঠাৎ করে টান দিয়েছে, আমি ব্রেক করেছি, বাইকটি করেছে সামনের চাকাটা স্কিড করে গিয়েছে। স্কিড করে বাইকটি আপনার অনেকখানি কাত হয়ে পড়েছিল। কীভাবে যে ঠেকিয়েছে আমি জানি না, প্রায় বাইকটি পড়েই যাচ্ছিল আর কি, প্রায় 1 ফিট উপরে ছিল গ্রাউন্ড থেকে। ঠিক আছে, তো আমি পা দিয়ে সুন্দরভাবে এই বাইকটি ঠেকিয়ে দিয়েছি। যাই হোক, এটা আমার লাগ ভালো যে বাইকটি হাত থেকে পড়েনি। তারপরে আমি আসলে এই টিভিএস এন্টর্কের ব্রেক নিয়ে একদমই সন্তুষ্ট ছিলাম না, কারণ ব্রেকটা খুবই বিপজ্জনক। কারণ সামনের ব্রেকটা হচ্ছে গিয়ে ডিস্ক, কোনো এবিএস নেই। এবিএস না থাকলে ব্রেকিং কিন্তু অলওয়েজ একটু সমস্যার মধ্যে থাকে, সমস্যা হয় আর কি। কমফোর্টের বিষয়টা, কমফোর্ট খারাপ, রাস্তায় মোটিভ ভালো ফিডব্যাক পেতাম না, মানে বাইকটা অত খেলতো না আর কি। সাসপেনশন না খেললে প্রচুর পরিমাণ প্যারা হয় আর কি। যে জন্য এক সময় চিন্তা করলাম যে না থাক, এটা আমি বিক্রি করে আমি হোন্ডা এডিভি কিনবো। তো হোন্ডা এডিভির জন্য টাকা পয়সা জমাচ্ছিলাম। তো জমানোর পরে যখন টাকা পয়সা এক সময় হয়ে গেল, তখন ওইটা সেল পোস্ট দিয়ে দিলাম বিক্রয়.com-এ, এবং সেল পোস্ট দেওয়ার পরে বিক্রি হয়ে গেল বাইকটি, টিভিএস এন্টর্কটা বিক্রি হয়ে গেল। এবং এরপরে আমি হোন্ডা এডিভি 160cc এই বাইকটি কিনেছি, এবং এখনও পর্যন্ত দুর্দান্ত একটি বাইক হোন্ডা এডিভি। আপনারা যারা কিনতে চান অনায়াসে কিনতে পারেন। তবে ভিউয়ার্স, হাইটের ব্যাপারে আপনারা অবশ্যই সচেতন থাকবেন। যাদের হাইট কম আছে, আবারও আপনাদের রিকোয়েস্ট করে বলছি, তারা এই বাইকটি কিনবেন না। এই বাইকটি কিনলে আপনারা সমস্যার মধ্যে পড়বেন। সুতরাং আমি বলবো যে যাদের হাইট একটু কম আছে তারা দয়া করে এই বাইকটি কিনবেন না, এটা আপনাদের জন্যই ভালো হবে। আর যদি মনে করেন না আমি কিনবো, তাহলে আপনারা কিনেন আপনাদের রিস্কে, তবে আপনার পড়ে যাওয়ার সম্ভাবনা 95% আমি বলবো। যদি সিটি রোডে রাইড করেন, আপনার হাইট থাকে 5 ফিট থেকে 5 ফিট 5-এর মধ্যে, বা 5 ফিট 6 ধরলাম, তাহলে কিন্তু আপনার সিটির মধ্যে আপনি পড়ে যাওয়ার একটি সম্ভাবনা থাকবে। 5 ফিট 7 থেকে এর উপরের লোকজন হোন্ডা এডিভি রাইড করলে স্বাচ্ছন্দ্যের সাথে রাইড করতে পারবেন, এবং পাও গ্রাউন্ডে পাবেন। খারাপ রাস্তা হলেও কিন্তু পা গ্রাউন্ডে আপনারা পাবেন। তো এটাই হচ্ছে কি আজকের এই ভিডিও। আশা করছি এই ভিডিওটি লং হয়ে গিয়েছে, তারপরেও আপনারা এনজয় করেছেন আশা করছি। যদিও অনেক শেক করেছে, এরপরে আমি চেষ্টা করব যদি আবারও মোটোব্লগ
করি কোনো দিন, তাহলে অ্যাকশন ক্যামেরা দিয়ে আপনাদের মোটর ব্লগ উপহার দেবো। আশা করছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমি কিন্তু নিয়মিত শর্টস দেই রেগুলার, তো আপনারা যদি আমার শর্টসগুলো দেখতে চান দেখতে পারেন। তো যাই হোক, এরকমের ভিডিও রেগুলার পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে রাখুন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।